আসসালামু আলাইকুম, নাইমা কেয়া স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, দুর্নীতি দুঃশাসনের সাথে কোনো আপোষ নয়। পুলিশকে হতে হবে সাধারণ মানুষের আস্থার প্রতীক। পুলিশের দায়িত্বের কথা মনে করিয়ে দিয়ে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, কেউ যেন সাম্প্রদায়িক নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে সেদিকে নজর রাখতে হবে। পুলিশ সপ্তাহ উপলক্ষে বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে সরকার প্রধান এসব বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। ধর্মচর্চা জগতের সকল প্রাণী। পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে রীতি অনুযায়ী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনামূলক ভাষণ অনুষ্ঠানের এই আয়োজন করা হয় তার তেজগাঁও কার্যালয়ে। শুরুতেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেদের বক্তব্য তুলে ধরেন। বাহিনীর শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সবাইকে সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। চেইন অফ কমান্ড যারা ব্রেক করবেন তাদের বিরুদ্ধে আমি মন্ত্রণালয়ে যোগদান করার পরের দিনেই মেসেজ দিয়েছি, তাদের বিরুদ্ধে মেজার্স নেওয়া হবে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে জনগণের জন্য সরকারের নেওয়া নানা পদক্ষেপের উল্লেখ করে বলেন, জনগণের আস্থার জায়গা হতে হবে পুলিশকে, কোনো দল বা গোষ্ঠীর হাতিয়ার নয়। সততা যোগ্যতাই হবে পদোন্নতির ভিত্তি। শুধু জনবান্ধব নয়, আমরা চাই মানুষের একটা আস্থা তৈরি হবে, আপনার একটা আস্থার জায়গা হবেন, মানুষের সাধারণ মানুষের একটা আস্থার জায়গা হবে। সুতরাং পুলিশ প্রশাসন সফল হতে কার্যত সেটা সরকারের সফলতা হিসাবেই বিবেচিত হয়। দুর্নীতি সন্ত্রাস নিয়মে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়। যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবেই বিবেচনা করবেন। কোনো ব্যক্তি বা দল কিন্তু আপনাদের নয়, বরং আপনারাই কিন্তু আইনের রক্ষক। দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জনগণের শান্তি নিরাপত্তা বজায় রাখতে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেউ যেন সাম্প্রদায়িক নাশকতায় না জড়ায় তা নজর রাখতে হবে। কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি কিংবা কোনো রকমের নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হতে না পারে, এটি কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে। কঠোর হস্তে কঠোরভাবে এটিকে আমাদের এনশিওর করতে হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলের টানেল সহ বিভিন্ন উদাহরণ টেনে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের মেয়াদে মেগা প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে জনগণের ঋণের বোঝা বেড়েছে। পার্শ্ববর্তী দেশে ভূপেন হাজারিকা ব্রিজ কোয়াইট সিমিলার ব্রিজ, বরং একটু লম্বা বোধহয় ভূপেন হাজারিকা ব্রিজ, সেটিও 14 না 15,000 কোটি টাকার মধ্যে করা হয়েছে। বাট পদ্মা ব্রিজের খরচ পড়েছে 54 না 56,000 কোটি টাকা। এই অপ্রয়োজনীয় খরচগুলো না হতো তাহলে আপনাদের সহ আর্মির বলেন, এয়ারফোর্সের বলেন, নেভির বলেন, সহ শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আরো বেটার কিছু করতে পারতাম। জুলাই সনদ বাস্তবায়ন করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের জন্য নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে চায় তার সরকার। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশে উচ্চশিক্ষা রূপান্তর টেকসই উৎকর্ষতার রোডম্যাপ শীর্ষক জাতীয় কর্মশালা আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নব আলী চৌধুরী সিনেট ভবনে কর্মশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সংবাদ সম্মেলনে কর্মশালার সার্বিক দিক তুলে ধরেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মামুন আহমেদ। তিনি বলেন, কর্মশালার অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে উচ্চশিক্ষা উন্নয়নে বাস্তবায়নযোগ্য নীতিগত রোডম্যাপ তৈরি করা হবে। উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানের দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জনগণকে স্বস্তি দিতে সাশ্রয়ী মূল্যে জ্বালানি সরবরাহে সরকার কাজ করছে জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে কখনোই জ্বালানি সংকট ছিল না। জ্বালানি নিয়ে যে ভোগান্তি ছিল তা মানুষের সৃষ্টি। সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী। তিনি আরও বলেন, আগামী জুনের মধ্যে বিদ্যুৎ খাতে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করা হবে। এছাড়াও জ্বালানি চাহিদা মেটাতে সৌরশক্তি কাজে লাগানোর উপর জোর দেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ব্যক্তিগত পর্যায়ে সৌর বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী করা গেলে বিদ্যুৎ উৎপাদনে বিপ্লব সৃষ্টি করবে বাংলাদেশ। পেট্রোলের লাইন, তেলের লাইন, আমি অল থ্রু বলে আসছি যে আমার কোনো সংকট নাই। সংকট মানুষের মনের মধ্যে, এই মনের মধ্যে সংকটটা দূর করতে পারলে এই লাইন বন্ধ হয়ে যাবে। আই হ্যাড সাফিসিয়েন্ট স্টক। আমি পাবলিক করছি, পাবলিককে দিছি যে আমার এই স্টক আছে। বিশ্বাস করেন, পার্লামেন্টে পর্যন্ত জামাতে ইসলামের লোকরা বলে যে ওই পার্লামেন্টে তেল আছে, পার্লামেন্টের বাইরে তেল নাই।
ঈদ উল ফিতরের সময়ের ভুলগুলো শুধরে আসছে ঈদে কার্যকর পরিকল্পনা সাজানোর কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সোমবার সচিবালয়ে এই সংক্রান্ত সভা শেষে মন্ত্রী এমন কথা জানান। মহাসড়কের যানজট প্রবণ স্থানে নজরদারি বাড়াতে মোট ৬৯টি ভ্রাম্যমাণ আদালত কাজ করবে বলেও জানান মন্ত্রী। নাজরানা চৌধুরীর রিপোর্ট। ঈদকে সামনে রেখে মাত্র ২-৩ দিনের ব্যবধানে ১ কোটিরও বেশি মানুষ রাজধানী ছেড়ে যায়, কিন্তু প্রতিবারই ঈদে বাড়ি যাওয়ার সময় মানুষকে কম বেশি ভোগান্তি পোহাতে হয়। সেই ভোগান্তি লাঘব করতে সরকারের বিভিন্ন সংস্থা ও পরিবহন সংশ্লিষ্টদের নিয়ে সোমবার সচিবালয়ে বৈঠকে বসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে মন্ত্রী বলেন, গত ঈদ প্রস্তুতিতে যেসব ঘাটতি ছিল তা দূর করার লক্ষ্যে তারা কাজ করছেন। গতবারে ঈদযাত্রায় যে ব্যত্যয়গুলি হয়েছিল সেটা কিভাবে এবার আরও অধিক মনোযোগী হয়ে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে নিরসন করা যায়। গতবার মনে হয় ২৪টি মোবাইল কোর্ট কাজ করেছিল, ৬৯টি মোবাইল কোর্ট যাতে পরিচালনা করা যায়। সেন্সিটিভ জায়গা হিসেবে বাইপাইল এবং আবদুল্লাপুর আমরা দেখেছি অস্থায়ী হঠাৎ কাউন্টার হয়ে যায়। আমরা এই নজরদারিতে নিয়েছি, সেখানে আপনার মোবাইল কোর্ট একেবারে স্থায়ীভাবে থাকবে। ঈদযাত্রা সংক্রান্ত যে কোনো অনিয়ম রোধ করতে তার মন্ত্রণালয় সংশ্লিষ্ট দপ্তরগুলোর পাশাপাশি পরিবহন মালিক শ্রমিক সংগঠনগুলো সার্বক্ষণিক কাজ করবে বলে জানান শেখ রবিউল আলম। একসাথে অতিরিক্ত যাত্রীর চাপ কমাতে পোশাক কারখানাগুলো ৩ ধাপে ছুটি দেওয়ার জন্য পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ-কে অনুরোধ করার কথাও বলেন তিনি। আমাদের দাবি রয়েছে তারা যেন ৩ দিনে অথবা ৪ দিনে ধাপে ধাপে, যেখানে ওয়ার্ক অর্ডার ওরকম নাই তারা একটু আগে গেল, এই বিবেচনা করার জন্য জোরালো দাবি জানিয়েছি। তারা আমাদের নিশ্চিত করেছে, কিন্তু শতভাগ নিশ্চিত হব গতবার যেহেতু হয়নি, তো নিশ্চয়ই সেই আশঙ্কা আমার মধ্যে আছে। কোনো বাস যাত্রী নিয়ে ফেরিতে উঠতে পারবে না বলেও জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পাশাপাশি নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই মন্ত্রী। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে পদ্মা সেতুর শরীয়তপুর জাজিরা প্রান্তে বৃক্ষরোপণ কর্মসূচি ও জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেছেন, মেগা প্রকল্পের নামে বিগত আওয়ামী সরকার কোটি কোটি টাকা লুট ও পাচার করেছে। পলাতক সরকার ২০ লক্ষ কোটি টাকার বেশি বৈদেশিক ঋণ রেখে গেছে জানিয়ে মন্ত্রী বলেন, তারা ১৬টি মেগা প্রকল্পের অর্থ ব্যয় করেছে কিন্তু কাজ করেনি, ঠিকাদার পালিয়ে গিয়েছে। এইসব কারণে দাতা সংস্থাগুলো এখন অনীহা প্রকাশ করছে বলে জানান মন্ত্রী। আসন্ন কোরবানির ঈদে পশুর বর্জ্য ৮ ঘন্টার মধ্যে অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, পশুর হাটের বর্জ্য অপসারণও দ্রুততার সাথে সম্পন্ন করতে চায় ডিএসসিসি। এই লক্ষ্যে কাজ করতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের নির্দেশ দেন প্রশাসক। সোমবার বিকেলে ঢাকার দক্ষিণ নগর ভবন মিলনায়তনে বাসাবাড়ির বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রশাসক। নগরীর বর্জ্য অপসারণ কার্যক্রমকে আরও গতিশীল করতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেন আব্দুস সালাম। বলেন, বর্জ্য সংগ্রহের নামে অতিরিক্ত টাকা নেওয়া হলে সেসব প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করা হবে। আপনারা সেটা করবেন ১০০ টাকার বেশি ৮ ঘন্টার মধ্যে টোটাল বর্জ্য ব্যবস্থা যেটা আছে আমরা ক্লিন করতে পারবো। কি আমরা পারবো এটা? আপনারা এবং সিটি কর্পোরেশন যৌথভাবে। আপনি এখানে বলছেন যে হাটের বর্জ্যের কারণে আপনাদের বর্জ্য সংগ্রহে একটু দেরি হয়, সেই জায়গায় খেয়াল রাখবেন যাতে হাট যে জায়গায় আছে সেই জায়গাগুলো আমরা আগেই ক্লিন করার চেষ্টা করব। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা আর পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতির বিষয়ে মাথায় রেখে আগামী অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার রাতে রাজধানীর হোটেল শেরাটনে বৈশ্বিক অস্থিরতায় বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ বিনির্মাণের রূপরেখা শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, শুধু রাজস্ব আহরণ নয়, ব্যবসাবন্ধ পরিবেশ নিশ্চিত ও জনগণের স্বার্থ রক্ষার দিকেও নজর থাকবে। অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ট্যাক্স জিডিপির অনুপাত বাড়ানোর পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার এবং আমলাতান্ত্রিক জটিলতা কমানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরিতে গবেষণার উপর জোর দেওয়ার কথা জানান অর্থমন্ত্রী। দুর্নীতি অভিযোগ থাকা প্রায় ১৩০০ প্রকল্প বাদ দিয়ে জনকল্যাণমূলক প্রকল্পকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি।
যে প্রোগ্রাম তো অনেক নেওয়া হয়, কিন্তু প্রবলেম হচ্ছে বাস্তবায়ন। তাই আমাদের বাস্তবায়নের সমস্যা অ্যাড্রেস করার জন্য যেগুলো দরকার, এখন আমরা বাজেট বাড়াচ্ছি, আরও বাড়াচ্ছি, মানে হেলথ এডুকেশন সেক্টরে, তাহলে এটা বাস্তবায়নের যে কঠিন জব, ইউ আর রাইট। সুতরাং আমরা এটা বাস্তবায়নের জন্য আমাদের প্ল্যানিং কমিশনের বড় ধরনের একটা পরিবর্তন আনতে যাচ্ছি। বাংলাদেশ ও পাকিস্তান ভবিষ্যতে শিক্ষা খাতে একত্রে কাজ করবে জানিয়ে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, বাংলাদেশি শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চ শিক্ষা নিতে অনুপ্রাণিত করা হচ্ছে। মন্ত্রী বলেন, দেশটি শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়ে এবং সেখানে বেশ কিছু মানসম্মত বিশ্ববিদ্যালয় রয়েছে। পাকিস্তানে পড়তে গেলে শিক্ষার্থীদের পূর্ণ সহযোগিতা দেওয়া হবে আশ্বাস দেন তিনি। সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে পাকিস্তান এডুকেশন এক্সপোতে অংশ নিয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। এ সময় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দারও উপস্থিত ছিলেন। ভবিষ্যতে শিক্ষা খাতে পাকিস্তান ও বাংলাদেশের একসাথে কাজ করার কথাও জানান শিক্ষামন্ত্রী। তাদের শিক্ষা ব্যবস্থা অনেক অনেক এগিয়ে গিয়েছে। আমি তাদের স্বাগত জানাই যে আমাদের বাংলাদেশে এসে আমাদের মেধাবী শিক্ষার্থীদের তাদের দেশে ফুল স্কলারশিপ দিয়ে নিয়ে যাচ্ছে। জামায়াত ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি দাবি করেছেন, গত 16 বছরে আর কোনো দল জামায়াতের মতো ত্যাগ স্বীকার করেনি। বিএনপি সরকার ফের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবার অশনি সংকেত দেখাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। দুপুরে চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক কোরআন দিবস উপলক্ষে 8 শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এটিএম আজহারুল ইসলাম। অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার জামায়াতের 11 জন কেন্দ্রীয় নেতাকে ফাঁসি ও কারাগারে আটকে রেখে হত্যা করে। তিনি বলেন, 1985 সালে চাঁপাইনবাবগঞ্জে পবিত্র কোরআনের অবমাননার প্রতিবাদ এবং মর্যাদা ও পবিত্রতা রক্ষার দাবিতে সমাবেশে পুলিশের গুলিতে 8 জন শহীদ হলেও এখনও বিচার হয়নি। এনটিভির আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদকে সভাপতি করে বাংলাদেশ প্রেস ক্লাব ইউএর নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সাধারণ সম্পাদক হয়েছেন বৈশাখী টেলিভিশনের আব্দুল্লাহ আল শাহিন। এনটিভি আমিরাত প্রতিনিধি জানান, গত শনিবার দুবাইয়ের একটি স্থানীয় হোটেলে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে 15 সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। বিদায়ী কমিটির সহসভাপতি মোদাস্সের শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়। কমিটির অন্যান্য পদে নির্বাচিতদের মধ্যে রয়েছেন মোহাম্মদ মোর্শেদ আলম, মোদাস্সের শাহ, মোহাম্মদ ইসমাইল সহ অনেকে। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের 6ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, রোকনুজ্জামান ও আলামিনের যৌথ সঞ্চালনায় রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামাল উদ্দিন খান। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর। বিশেষ অতিথি ছিলেন আব্দুল্লাহ আল মামুন, মঞ্জুর ইসলাম। উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।